10 বছর পর বাড়ি ফিরছি। 10 বছর আগে ছিলাম একটা অপদার্থ ছেলে, যার ছিল না কোনো মেধা, ছিল না পড়ার প্রতি মনোযোগ এবং ছিল না টাকা পয়সা। বলতে গেলে ছেলেটি সব দিক দিয়ে জিরো। আর আজ সেই ছেলেটি টপ 5 বিজনেসম্যানদের মধ্যে একজন, যার নেই কোনো টাকার অভাব, নেই কোনো যোগ্যতার অভাব। কিন্তু 10 বছর আগে ছেলেটির সব দিক দিয়ে অভাব ছিল। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না। তাহলে চলুন 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি, তাহলেই বুঝতে পারবেন। 10 বছর আগে সকালে ঘুমিয়ে আছি, এমন সময় চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তোমার নবাবজাদার ছেলে কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? কি বলছো, এখনো ঘুম থেকে ওঠেনি মানে? কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে বাসায় আসছে, তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কি পড়ালেখার ধারে কাছে নাই আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়? রাহুলকে ডেকে নিয়ে আসো। আচ্ছা। এই বলে আমার রুমে আসতে যাবে, তখনই মা আমাকে দেখে বলল, এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠলো। ও কাল রাতে কোথায় ছিল? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। কি আজকের পর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। যদি না পারিস তাহলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাল রাতে পাশের বাড়িতে ঢিল ছুটছিলি কেন? আজ থেকে যেন তোর নামে কোনো অভিযোগ না আসে। যদি আসে তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে তোকে। ওকে আর কোনোদিন করব না। যদি এবার পরীক্ষায় ফেল করিস তাহলে তোকে বিলে চাষ করতে হবে আমার সাথে। আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি শ্যাম, বাড়ির একমাত্র সন্তান। আমার বাবা কৃষক আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। এখন এইটুকুই বললাম, বাকিটুকু গল্পে জেনে নেবেন। মা খাবার দাও, কলেজে যেতে হবে। কলেজ গিয়ে কি করবি? পড়ালেখা তো কিছুই করিস না। বাবা আমাকে আরেকটা সুযোগ দাও। ঠিক আছে দিলাম, তবে সত্যটা মনে আছে তো? আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম। টেবিলে খাবার দিছি, খেয়ে কলেজে যা, আর কোনো ঝামেলা করিস না বাবা। মা তুমি কোনো চিন্তা করিও না, আজ থেকে আর কারোর সাথে ঝামেলা করব না। তারপর খাবার খেয়ে কলেজে চলে এলাম। তারপর কলেজে ঢুকতেই কে যেন কলার টান মারলো। আমি পিছনে ফিরেই ঠাস করে কষে একটা মেরে দিলাম। সাথে সাথেই তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি এতক্ষণ খেয়াল করিনি যে কে আমার কলার টানলো। আমি তো অবাক, কারণ আমার কলার একটা মেয়ে টেনে ধরেছে, কিন্তু মেয়েটা আমার কলার কেন ধরলো? আপনি আমার কলার ধরলেন, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরেছি। তুই জানিস আমি কে? আপনার পরিচয় আমার না জানলেও চলবে। এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর বন্ধুরাও আসলো। অন্যদিকে আরোহীর বান্ধবীরা আরোহীকে বলতেছে, ওই খ্যাত ছেলেটির কি সাহস তোর মুখের উপর কথা বলে, আর তুই ওকে কিছুই বললি না কেন? কি রে আরোহী, তুই ওই খ্যাত ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমি এত সহজে ছেড়ে দেবো ভাবছিস? তোর কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, সেটা ছুটির সময় দেখতে পারবি। এখন চল ক্লাসে যাই। কিরে তোর আজ কি হলো? তোকে ভূতে ধরেনি তো? আমি তো ঠিক আছি, আর তোদের কেন মনে হলো আমাকে ভূত ধরেছে? আসলে তুই তো কোনোদিন কলেজে আসিস না, তাই বলছি। আর কলেজে আসলেও তো তুই ক্লাস করিস না, তাই বললাম। হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে আমি অবাক। কারণ দরজা দিয়ে যেই মেয়েটি আসছে সে আর কেউ নয়, সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করেছিলাম সেই মেয়েটা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম, দোস্ত ওই মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? কেন? না, একটু আগে আমি মেয়েটাকে থাপ্পড় মেরেছিলাম তাই। কি তুই জানিস ওকে? আমার জানার দরকারও নেই। আগে বল ওই মেয়েটার নাম কি? আরোহী, আর এই কলেজের সভাপতির মেয়ে। কি? এটা বলে মনে মনে ভাবতেছি, এখন আমার কি হবে? আমি তো আরোহীকে থাপ্পড় মেরেছি। এটা যদি তার বাবাকে বলে দেয় তাহলে তো আমার কলেজে আর পড়া হবে না, সাথে বাড়ি থেকে চলে যেতে হবে। আরোহী দেখ, ওই খ্যাতটা আমাদের সাথেই পড়ে। তাহলে তো আমার আরো সুবিধা হলো। আমিও তাই ভাবছি। তারপর স্যার ক্লাসে আসলো আর আমাকে দেখে স্যার বলল,
ক্লাসে কিছু এলিয়েন দেখেছি, তোমরাও কি দেখেছো তাদের? আমাকে উদ্দেশ্য করে বলল, কারণ এর আগে কলেজে আসলেও ক্লাস করিনি। তাই আমাকে ক্লাসে দেখে স্যার অবাক হয়ে গেল। স্যার, এখানে তো কোনো এলিয়েন নাই। তোমাকে দেখেই তো এলিয়েন মনে হচ্ছে। আর এতদিন পর কিসের জন্য ক্লাস করতে আসছো? 1 মাস পর তো তোমার পরীক্ষা, একেবারে পরীক্ষা দিতে আসলেই তো হয়। আসলে স্যার, আজ থেকে ভালো হয়ে গেছি আর নিয়মিত ক্লাস করব। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তার থেকে আরও বেশি অবাক হলো স্যার আর আমার বন্ধুরাও, কারণ তারা ভাবতে পারেনি যে আমি আজ থেকে ক্লাস করব। ক্লাস করলে ভালো। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। তারপর সব ক্লাস করে যখনই বন্ধুদের নিয়ে গেটের বাহির হব, তখনই কে যেন খ্যাত খ্যাত করে আমাকে ডাকতেছে। পিছনে ফিরে দেখি আরোহী আমায় ডাকতেছে। এই ছেলে, আমাকে বলতেছেন, এখানে তুই ছাড়া কে আছে? আচ্ছা আসতেছি। এই বলে আমার বন্ধুরা সহ আমি আরোহীর কাছে গেলাম। ওই তোরা যা। আমরা কেন যাব? যেতে বলছি যা, নাকি অন্য ব্যবস্থা করব? আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। তারপর ওরা চলে যাওয়ার পর, ওই তোর নাম কি? শ্যাম। আর কি জন্য ডাকছেন ওইটা বলেন। কেন, তোকে কি কোনো কাজ ছাড়া ডাকা যায় না নাকি? তা নয়, কিন্তু কেন ডাকলেন তা তো বলেন। আরোহী দেখ, ওই খ্যাত ছেলেটা তোর মুখে মুখে কথা বলছে, আর তুই তো সহ্য করছিস। ওই তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? এই বলে একটা চর মারলো। আর ওর থাপ্পড়ের আওয়াজ শুনে যারা কলেজে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে মারলেন কেন? আবার আমার মুখে মুখে কথা বলছিস? সরি। আবার থাপ্পড় মারলো। এই বড়লোক মেয়েগুলো গরিবদের ভাবেটা কি? আমরা গরিব বলে কি আমাদের কোনো প্রাণ নেই? আমাদের কি কোনো ফিলিংস নেই? আমরাও তো মানুষ। এগুলো ভাবতেছি। আপনি আমায় মারলেন কেন? আজ থেকে আমায় ম্যাডাম বলে ডাকবি। কি বলে ডাকবি? ম্যাডাম বলে। এই তো, গুড বয়। আর শোন, কালকে তাড়াতাড়ি আসবি। ওকে ম্যাডাম। তারপর আরোহীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে মাকে বললাম, মা খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। আর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। অন্যদিকে আরোহী কলেজ থেকে বাড়ি ফিরে আর গান গেয়ে গেয়ে সিঁড়ি থেকে উঠতে যাবে, ঠিক তখনই রিনা চৌধুরী মানে আরোহীর মা বলল, আজ আমার মেয়েকে এত খুশি লাগছে কেন? আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলছি। তা কে সেই ছেলেটা, যে ছেলেটা আমার এই মেয়ের মন কেড়ে নিয়েছে? মা, ছেলেটার নাম শ্যাম, কিন্তু তার স্ট্যাটাস আমাদের মতো হাই লেভেলের না। ও, তার ছেলেটাকে কি বলছিস? তুই ওকে পছন্দ করিস বা ভালোবাসিস? না মা, আচ্ছা এসব কথা এখন থাক না মা। এখন খুব জোরে খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা, যা মা। তারপর আরোহী ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে বিশ্রাম নেয়। আর শ্যামের কথা ভাবতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। এইদিকে শ্যামের প্রচণ্ড ঘুম পেয়ে যায়। ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসে। ঠিক তখনই শ্যামের ফোনে কল আসে। তারপর শ্যাম ঘুমের ঘরে কলটা রিসিভ করে। দোস্ত, তুই কোথায়? আমি তো ঘুমিয়ে আছি। কি, আজ আসবি না? কেন বলতো, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আজ আড্ডা দিবি না? আমি তো আড্ডা দেওয়ার জন্য কল দিলাম। সরি দোস্ত, আজ থেকে আমি আর আড্ডা দিব না। আমরা তো অনেক আগে আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করেছি, আর সামনে পরীক্ষা, তাই ভাবলাম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। তারপর 10টার দিকে মা খাওয়ার জন্য ডাক দিল। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যাই। তারপর কলেজে গিয়ে তো আমি অবাক, কারণ আরোহী আজ শাড়ি পরে এসেছে। মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। ছি, আমি এইসব কি ভাবতেছি? ও কোথায় আর আমি কোথায়? ওরা বড় লোক আর আমরা গরিব, ওদের সাথে আমাদের মানায় না। তারপর এইসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। অন্যদিকে আরোহী আর আরোহী ফ্রেন্ডরা বলতেছে,
নীলা, আজ কি ওই ছেলেটা এসেছে? জানি না রে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। চল। আরোহী আর নীলা ক্লাসে ঢুকে নিজের সিটে গিয়ে বসলো আর এদিক ওদিক তাকাচ্ছে। কি রে আরোহী, কাকে খুঁজছিস? আরে ওই ছেলেটা এসেছে নাকি আজ? তারপর হঠাৎ আরোহীর আমার দিকে চোখ পড়তেই, দেখ নীলা, ওই ছেলেটা কলেজে এসেছিল অথচ আমার সাথে দেখা করেনি। এর তো একটা বিহিত করতেই হবে। আজ ওর একটা ভিট করতেই হবে। ক্লাস ছুটি হোক, তারপর দেখাচ্ছি মজা। আমি ক্লাসে এসেই বন্ধুদের পাশে বসে গেলাম। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোদের কি অবস্থা? আমরাও ভালো দোস্ত। তারপর স্যার ক্লাসে চলে আসলো। তারপর স্যার কিছু নোট লিখে দিলেন আর বললেন, আচ্ছা, কাল তোমাদের এই বিষয়ের উপরে ক্লাস টেস্ট নেওয়া হবে, তো সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে এসো। ওকে স্যার। তারপর স্যার আর কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। তারপর একে একে সব ক্লাস করে চলে আসতে যাব, তখনই দেখি আরোহী গেটের ওইখানে দাঁড়িয়ে আছে। আমি আরোহীকে না দেখার ভান করে চলে যাব, তখনই ওই ছেলে কাল সকালে আমার সাথে দেখা করতে বলছিলাম, মনে আছে? সরি, আসলে ভুলে গেছিলাম। কাল সকালে আসার পর আমার সাথে দেখা করবি, তারপর ক্লাস করতে যাবি। আচ্ছা। এখন তুই যেতে পারিস। আচ্ছা, যাচ্ছি। এই বলে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম মাঝপথে। আচ্ছা দোস্ত, আরোহী তোর পেছনে এভাবে লেগে আছে কেন? ওই দিন আরোহীকে শ্যাম থাপ্পড় মারলো না, মনে হয় ওটার বদলা নেওয়ার জন্য প্ল্যান করতেছে। সত্যি তুই আরোহীকে থাপ্পড় মারছিস? তাহলে তো তুই শেষ। আরে এমনি ভয়ে ভয়ে আছি, আর তুই সেইখানে আরো ভয় দেখাচ্ছিস। কোথায় সাহস দিবি, তা না করে উল্টো আমায় ভয় দেখাচ্ছিস। তোরা কি আমার বন্ধু নাকি শত্রু, তা আজও জানতে পারলাম না। দোস্ত, এসব বাদ দে তো। কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কি ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকেই মাকে বললাম, মা খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অন্যদিকে আরোহী আর নীলা বলতেছে, আরোহী, তুই এই খ্যাচটাকে সবসময় এইভাবে ছেড়ে দিস কেন? আর অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নিব। দেখ কাল কি করি। মুখে তো বলে দিলাম কি আমি কি শাস্তি দিতে পারবো শ্যামকে। আমি শ্যামের থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি শ্যামকে খুব ভালোবেসে ফেলেছি। শ্যামকে কি বলতে পারবো আমার ভালোবাসার কথা? কি রে, তুই কি ভাবছিলিস এতক্ষণ? সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো হুঁশ নেই? না কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুইজনে বাড়ি চলে আসলো। এইদিকে শ্যাম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে পড়তে বসে, কারণ কাল তার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নিলাম। তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। তারপর দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর কলেজে এসে সোজা আরোহীর কাছে চলে গেলাম। কিরে, আজ তুই নিজেই চলে আসলি? যাক, ভালোই হলো। বলেন ম্যাডাম, কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আর খুব জ্বলছে। তবু সহ্য করে থাকলাম, কারণ এখন কিছু বললে হিতে বিপরীত হবে। তার চেয়ে কিছু না বলে চুপ করে থাকি। যাও তো এখান থেকে। তারপর আমি সোজা ক্লাসরুমে চলে আসলাম, আর আমি পকেট থেকে রুমালটা বের করে রক্ত মুছে আবার ঢুকিয়ে রাখলাম। তারপর আমার বন্ধুরা চলে এলো। তারপর বন্ধুদের সাথে একটু কথা বললাম। অন্যদিকে আরোহী ভাবতেছে,
না, শ্যামকে এভাবে মারাটা ঠিক হয়নি। ধুর, এখন যদি শ্যামকে ভালোবাসার কথা বলি, শ্যাম আমাকে মেনে নেবে না, কারণ আমি যা অন্যায় করলাম তার জন্য আমাকে শ্যাম ক্ষমা নাও করতে পারে। এখন কি করি? কি রে আরোহী, কি ভাবছিস? চল ক্লাসে যাই। চল। তারপর আরোহী আর তার বান্ধবীরাও চলে আসলো। এইদিকে রাফি আমাকে বলতেছে, কি রে দোস্ত, তোর ঠোঁট কাটলো কি করে? আরে তেমন কিছু না দোস্ত, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা। রাফির সাথে কথা বলতেছি, তখন স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে শ্যামকে? জি স্যার, আমি। তুমি আমার কেবিনে এসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার বাবাও। তারপর সভাপতি তারক চৌধুরী মানে আরোহীর বাবা বলল, তুমি সে শ্যাম যে প্রতিদিন আমার মেয়েকে বিরক্ত করে? ঠিক বুঝলাম না স্যার। শ্যাম, তোমাকে এই কলেজ থেকে টিচি দেওয়া হলো। এটা শুনে আমার নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোনো কথাই মুখে আসছে না। তবুও অনেক কষ্টে আমি বললাম, আমি কি জানতে পারি আমার কোন অপরাধে আমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো? তোমাকে স্যারের মেয়েকে প্রতিদিন বিরক্ত করার অপরাধে টিসি দেওয়া হলো। ও বুঝেছি। বাবা চলো। কোথায় যাবি? কেন, বাড়ি যাব, কারণ এই কলেজে আর আমার জায়গা নাই। স্যার প্লিজ আমার ছেলেকে আর একটা সুযোগ দিন। আমার ছেলে যতই খারাপ হোক না কেন এই কাজ করতে পারে না। আপনার ছেলে কেমন তা আমাদের জানা হয়ে গেছে। যেমন ছেলে তেমন বাপ। বাবাকে অপমান হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। সোজা গিয়ে সভাপতির কলার চেপে ধরে বললাম, মিস্টার তারেক চৌধুরী, আপনি আমাকে যতই অপমান করুন, মারুন, কিন্তু আমার বাবাকে অপমান করবেন না। তারপর প্রিন্সিপাল এসে আমাদের ছাড়িয়ে নিয়ে তারপর আমার বাবাকে বলল, এই যে মিস্টার, আজকের পর থেকে যেন আপনাকে আর আপনার ছেলেকে এখানে আর না দেখি। এখনই বেরিয়ে যান। বাবা চলো। তোকে আমি দেখে নেব। যত পারিস দেখে নিস। তারপর আর কথা না বলে বাবাকে বাইরে এনে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে বইগুলো নিয়ে বাইরে আসবো। ঠিক তখনই, শ্যাম, তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজ থেকে আমাকে টিসি দেওয়া হয়েছে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে আরোহী বলে উঠল, তোমাকে টিসি কে দিয়েছে? তার চাকরি আমি কেড়ে নেব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আর মিস আরোহী চৌধুরী, একটা কথা বলে রাখি, আজ এই কলেজ থেকে আমাকে বাইর করে দেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন এই কলেজটা আমার হবে। সেই দিন দেখব তারক চৌধুরীর সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ মিসেস আরোহী চৌধুরী। স্যার তাহলে আসি আমি। বন্ধুরা আমি আসি তাহলে, তোরা ভালো থাকিস। এই বলে ক্লাস থেকে বাহির হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়ি চলে আসলাম। কিন্তু এতেই কি শ্যামের বিপদ শেষ, নাকি সামনে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে? শ্যাম কি আদৌ জানে তাকে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে আরোহী আর নীলা বলতেছে, দোস্ত, ওই খ্যাচটা এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না। শ্যামকে টিসি কে দিয়েছে? তাকে আমি এই কলেজ ছাড়া করব। কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস কি করে হয় আমার কলিজাকে কলেজ থেকে টিসি দেওয়ার? তুই কি সাম্যকে মানে ওই খ্যাচটাকে ভালোবাসিস? এই একদম ঘেদ বলবি না। শ্যামকে আমি খুব ভালোবাসি। শ্যামকে ছাড়া বাঁচবো না। তুই ভেবে বলতেছিস তো? এখানে এত ভাবার কি আছে? আমি আমার শ্যামকে ফিরে পেতে চাই, তার জন্য আমি সব কিছু করতে রাজি। সরি আরোহী, আজ আমার জন্য সাম্যকে টিসি দিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? আসলে আমি আঙ্কেলকে বলেছি যে
সাম্য তোকে বিরক্ত করে, তাই আঙ্কেল এসে সাম্যকে টিসি দিয়েছে। কি? এখন আমি কি করব? আমি কি আমার শ্যামকে হারিয়ে ফেলবো? না, আমি শ্যামকে হারাতে চাই না, কিন্তু আমার বারবার কেন মনে হচ্ছে আমি শ্যামকে হারিয়ে ফেলতে চলেছি। না, আজ যে করে হোক শ্যামের বাসায় যেতে হবে। কিন্তু আমি তো শ্যামের বাড়ি চিনি না। তো কি হয়েছে শ্যামের বন্ধু রাফিলকে থেকে জিজ্ঞেস করব। কি ভাবছিস? না, কিছু না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে শ্যাম আর তার বাবা বাড়ি পৌঁছে গেল। তারপর বাবা যা বলল তা শুনে শ্যামের মাথার উপরে আকাশ পড়ছে এমন অবস্থা হয়ে গেছে। একদিনে দুইটা ঝড়। শ্যাম সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ে। কারণ শ্যামের বাবা শ্যামকে বলল, শ্যাম যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক সেই সময় শ্যামের বাবা বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন আমার রুমে? তুই আর এই বাড়ির কেউ না। কি বলছো এইসব? বাবা তুমিও কি বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করেছি? কি হয়েছে রে বাবা? তারপর বাবা কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল। তারপর মা সোজা এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে তোকে আমরা ত্যায্য পুত্র করলাম। তুই এই বাড়ির কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিনও যেন তোর এই মুখ আমার দেখতে না হয়। এসব কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারছে। আর মনে হচ্ছে যেন আকাশটা আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে দুইটা ঝড় কিভাবে সামলাবো? দুইটা ঝড় একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর কোনো দিন এই বাড়িতে আসবো না, চলে যাচ্ছি। ভালো থেকো বাবা মা। অন্যদিকে আরোহী আর নীলা শ্যামের বাড়িতে গেল শ্যামের খোঁজে। কিন্তু আরোহী আদৌ জানে না যে সে শ্যামকে হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু আরোহী হাসি মুখে শ্যামের বাড়িতে ঢুকলো। তখন শ্যামের মা বলল, তোমরা কারা মামুনি? আমি আরোহী। আন্টি, শ্যাম আছে? শ্যামকে কেন? শ্যাম তো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। কি? শ্যাম কোথায় গেছে? কিন্তু মা, তুমি শ্যামের খোঁজ করতেছো কেন? আন্টি, আমি যে শ্যামকে খুব ভালোবাসি আন্টি। কিন্তু ও তো কোনোদিনও বলেনি যে ও কাউকে পছন্দ করে। আমার ভুলের জন্য শ্যামের আজ এই অবস্থা। কি ভুল করেছো মামুনি? আমার জন্য তো শ্যামকে টিসি দিয়েছে। তুমি যা করলে তার কোনো ক্ষমা নাই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আন্টি, আর কিছু বলতে পারল না, কারণ মা দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। আরোহী মনে মনে চিন্তা করতে থাকে, আজ আমার জন্য শ্যামের এই অবস্থা। শ্যাম কোথায় আছে, কি করছে? আচ্ছা, রেল স্টেশনে গিয়ে দেখি সেখানে শ্যাম আছে নাকি। থাকলেও থাকতে পারে। তারপর আরোহী রেল স্টেশনের দিকে ছুটে যায়। কিন্তু কপাল খারাপ, সেখানেও শ্যাম নেই। তাহলে কি আমি শ্যামকে হারিয়ে ফেলতে চলেছি? এইদিকে শ্যাম তার সব সার্টিফিকেট আর মোবাইল আর কিছু জমানো টাকা ছিল সেই সব কিছু নিয়ে বেরিয়ে পড়ল অজানা রাস্তার পাড়ে দিতে। জানি না কোথায় এই রাস্তার সমাপ্তি হবে, জানি না এখন কোথায় থাকবো। তারপর এইসব ভাবতে ভাবতে হাঁটতেছি আর রেল স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটে। স্টেশনে ঢাকাগামী ট্রেনটাতে উঠে পড়লাম। তারপর ট্রেনটা নিজের মতো করে চলতে লাগলো আর আমি বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। এটা তো হওয়ারই ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কারণ এটাই যে নিয়তির খেলা। নিয়তির খেলা হিসাবে আমাকে তো মেনে নিতেই হবে। এসব ভাবতেই নিজের অজান্তেই চোখে পানি চলে এলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। 8টার দিকে ট্রেনটা স্টেশনে থামলো। আমি স্টেশনে নেমে মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম আর নতুন সিম ঢুকিয়ে নিলাম। তারপর একটা দোকানে ঢুকে
রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আবার আনমনে ফুটপাত দিয়ে হাঁটতেছি। রাতের অন্ধকারে জ্যোৎস্না চাঁদের আলোয় যেন রাস্তাটা সৌন্দর্যের শোভা পেল। এইভাবে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি 12টা বাজে, আর মোবাইলে দেখি 6% চার্জ আছে। তারপর আশেপাশে চেয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি একা রাস্তায় হাঁটতেছি আর জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করতেছি। কিন্তু এই সৌন্দর্য যে এখন আর আমার ভালো লাগে না, কারণ আমি আমার প্রিয় দুটা জিনিস যে হারিয়ে ফেললাম। কিন্তু কি করব, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমার কেরিয়ার নিয়ে ভাবতেছি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে একটা লোকের সাথে ধস্তাধস্তি করতেছে। আমি বাধা দিতেই ওরা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েই পালিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন চোখ খুলে দেখি যেই মানুষটাকে বাঁচাতে গিয়ে আমি আঘাত পেয়েছি, সেই লোকটি আর একটা মেয়ে আমার পাশে বসে আছে। হয়তো তার মেয়ে হবে। লোকটি আমার চোখ খুলতে দেখে বলল, বাবা, তোমার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু একটু ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম শ্যাম। আর আপনি কে আঙ্কেল? আমি মোহিত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর ইনি কে? আমি প্রিয়া চৌধুরী। আচ্ছা, তোমার বাবা মার নাম্বারটা দাও। আর তুমি কোথায় থাকো? আমার তো কেউ নাই আঙ্কেল, আর আমি ঢাকায় কাল রাতে আসছি। কে বলেছে তোমার কেউ নাই? আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, আপনারা আমার জন্য অনেক করেছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিসের ঋণ? বাবার কাছে ছেলের ঋণ থাকে না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, এই আমাকে আর বলতে না দিয়ে আঙ্কেল বললেন, তুমি আমাদের সাথেই থাকবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে থাকবে, ব্যাস। ওনাদের জোড়াজড়িতে আমি ওনাদের সাথে যেতে রাজি হলাম। তারপর আঙ্কেল ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমরা কি শ্যামকে বাসায় নিয়ে যেতে পারবো? পারবেন, তবে ওনাকে কিছুদিন রেস্ট নিতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার। আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? আমি প্রিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, অনেকটাই ভালো। হাত ছাড়িয়ে নিলেন কেন? আমি চুপ করে আছি। কি হলো, চুপ করে আছেন কেন? তখন হঠাৎ আঙ্কেল ঢুকলেন, আর প্রিয়া আঙ্কেলকে দেখে বললেন, বাবা, শ্যামকে আমরা কবে বাসায় নিয়ে যেতে পারবো? আজও নিয়ে যেতে পারবো। সত্যি বাবা, আজকেই নিয়ে যেতে পারবো? সত্যি। কিন্তু আমি বুঝলাম না এই মেয়েটা এত খুশি কেন। এই মেয়ের হাবভাব আমার ভালো ঠেকছে না। এসব ভাবছি তখনই আঙ্কেল বললেন, শ্যাম, তুমি রেডি হয়ে নাও। আমি পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। তাই আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা কথা বলবো? আমার মোবাইলটা। এটা বলার সাথে সাথেই প্রিয়া আমাকে বলল, এই নাও। আমি মোবাইলটা হাতে নিতেই অবাক হয়ে যাই, কারণ 100% চার্জ আছে। সাথে দেখি আমার মোবাইলের ওয়ালপেপারে প্রিয়ার পিক। কিন্তু ওর পিক আমার মোবাইলে ও কেন দিল? আমি প্রিয়ার দিকে তাকাতেই দেখি প্রিয়া চুপি চুপি হাসতেছে। কিন্তু আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এই মেয়ের মতলবটা কি? আমি আর কিছু না ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি রেডি। বলে উঠতেই পেটের ব্যথায় পড়ে যেতে লাগলাম। তখনই প্রিয়া আমাকে ধরে ফেললো। প্রিয়া, ওকে গাড়িতে নিয়ে অপেক্ষা কর, আমি বিল মিটিয়ে আসতেছি। ওকে বাবা। তারপর প্রিয়া আমাকে ধরে নিচে নিয়ে এলেন আর গাড়িতে বসালেন। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো। আঙ্কেল গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, ড্রাইভার, গাড়ি চালাও। ওকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে আপন মনে গাড়ি চালাতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর গাড়ি একটা বাড়ির সামনে থামলো।
আর প্রিয়া আমাকে ধরে বাড়ির ভিতর নিয়ে গেল। তারপর একটা রুমে গিয়ে নিয়ে বসালো। তারপর প্রিয়া বাইরে চলে গেল আর আমি খাটে বসে এদিক ওদিক চোখ বোলাতে লাগলাম। রুমটা খুব সুন্দর করে গোছানো আর চারিদিকে প্রিয়ার ছবি লাগানো, তার মানে এটা প্রিয়ারই রুম। কিন্তু প্রিয়া আমাকে ওর রুমে আনলো কেন? এইসব ভাবতেছি, হঠাৎ মাথা ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। আর বাবা মায়ের কথা ভাবতেছি, হঠাৎ খেয়াল করলাম চোখ থেকে পানি ঝরছে। বাবা মায়ের কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতেই দেখি প্রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতে দেখে প্রিয়া হাত সরিয়ে বলল, ও ঘুম থেকে উঠেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। কিছু খেতে হবে, না হলে ওষুধ খাবেন কিভাবে? আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমি হাঁটতে চাইলে পড়ে যাব, কারণ আমার পেটে ব্যথা হবে। আমার তাকিয়ে থাকা দেখে প্রিয়া বলল, আপনি তো ভালোভাবে হাঁটতে পারবেন না। তারপর প্রিয়া আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। আমাকে ফ্রেশ করে এনে আমাকে বিছানায় বসালেন। তারপর আবার প্রিয়া রুমের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর কিছু খাবার এনে আমার পাশে বসলেন। প্রিয়া খাবারগুলো বেড়ে আমাকে খাইয়ে দিতে চাইলেন। আমি বাধা দিতে চাইলে আমার বাধা না মেনে আমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিয়ে আবার চলে গেলেন। এভাবে কিছুদিন পার হয়ে গেল। এখন আমি অনেকটাই সুস্থ। এই কয়দিনে প্রিয়া আমার অনেক কেয়ার করেছে। আমি আমার মোবাইলটা নিয়ে ফেসবুক লগ ইন করে দেখি একটা আইডি থেকে মেসেজ আসছে, সাথে আরও অনেক আইডি থেকে মেসেজ আসছে। আর মেসেজগুলো হলো, ভাইয়া আর গল্প দেবেন না নাকি? আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমি একটু একটু গল্প লিখি। তারপর গল্প লিখে ফেসবুকে পোস্ট করলাম। গল্প পোস্ট করে মেসেজের রিপ্লাই দিতে গিয়ে দেখি রঙিন প্রজাপতি নামের একটা আইডি থেকে অনেকগুলো মেসেজ আসছে। মেসেজগুলো হচ্ছে, হাই কেমন আছেন, কি হলো আর গল্প দেবেন না নাকি, কোথাও হারিয়ে গেলেন নাকি, কি হলো কিছু বলছেন না কেন, এই রকম আরও অনেক মেসেজ, যা দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু কে এই মেয়ে যে আমাকে অনলাইন দেখতে না পেয়ে এত মরিয়া হয়ে উঠল কেন? দেখি আইডিটা অ্যাক্টিভ। এটা দেখে আমি মেসেজ দিলাম, হাই। হ্যালো, আপনি এতদিন কোথায় ছিলেন জানেন? আপনাকে আমি অনেক মিস করেছি। একবারও বলে যেতে পারলেন না? জানেন আপনার জন্য কত চিন্তা হয়েছিল আমার। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কে আর আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন? এই মেয়ের কথা শুনে তো আমি অবাক। এই মেয়ে এইসব বলে কি? কারণ মেয়েটা বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। কি আপনি আমাকে চেনেন? আমার সম্বন্ধে কিছু জানেন? জানা লাগবে না, আমার শুধু তোমাকে চাই। আপনি পাগল হয়ে গেছেন মনে হয়। আচ্ছা আপনার নাম আর বাড়ি কোথায়? আমার নাম পায়েল, বাড়ি ঢাকা। আপনি আমাকে কেন ভালোবাসেন? আপনি খুব সুন্দর গল্প লেখেন, আর আমি আপনার গল্প পড়তে পড়তে কবে যে ভালোবেসে ফেললাম আপনাকে। এই মেয়ে বলেটা কি আমাকে ভালোবাসে? সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটাকে আমি মিথ্যা কথা বললাম। কি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারবে না? সরি, ইটস নট পসিবল ফর মি। আর একটা কথা বলে দিই, আপনি আমাকে আর বিরক্ত করবেন না, না হলে আমি ব্লক দিতে বাধ্য হব। আচ্ছা একটা কথা বলবো? বলেন, কি কথা বলবেন? আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, শুধু ফ্রেন্ড, আর কিছু না কিন্তু। তাহলে ঠিক আছে। ওকে, আমরা যখন ফ্রেন্ড তাহলে তুমি করে বলতে পারি তো? ওকে, কোনো সমস্যা নেই।
কিন্তু আমি তুই করে বলবো। ওকে, কোনো সমস্যা নেই। ডিনার করছো? না, তুই করেছিস? না, এখন করব। মা ডাকতেছে, আমি যাই। আচ্ছা যা। বাই, পরে কথা হবে। ওকে। পায়েলের সাথে কথা বলে অফলাইনে চলে আসলাম এবং ফোনটা চার্জে বসিয়ে ফ্রেশ হতে গেলাম। অন্যদিকে আরোহী শ্যামের দেখা না পেয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, শ্যাম, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে পাওয়ার আগেই হারিয়ে ফেললাম। জানি না কোনোদিন তোমার দেখা পাবো কি না, তবুও আমার দৃঢ় বিশ্বাস তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে তুমি? তখনই আরোহীর মা দরজায় কড়া নেড়ে বলল, আর কতদিন এইভাবে থাকবি? এখন কিছু খেয়ে নে, সকাল থেকে কিছু খাসনি। মা, তুমি যাও তো, আমার খিদে নেই। তা বললে তো হবে না, আজ একটু কিছু খেয়ে নে মা। তুই না খেলে কি শ্যাম তোর কাছে ফিরে আসবে? মা, আমি এখন কি করব? আমি যে শ্যামকে খুব ভালোবেসে ফেলেছি। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে শ্যাম আবারও তোর কাছে ফিরে আসবে, দেখিস। তাই যেন হয় মা। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যেন শ্যাম আবার তোর কাছে ফিরে আসে। দরজাটা খোলা, এই খাবারটা খেয়ে নে। দরজাটা খুলে দিয়ে খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আরোহী স্বপ্ন দেখে। আরোহীর মন খারাপ, তাই আরোহী বাড়ি থেকে হাঁটতে হাঁটতে পার্কের দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর পার্কে পৌঁছে যায়, কিন্তু পার্কে যখন ঢুকে তখন আরোহী দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে কাঁধে মাথা রেখে কথা বলছে। আরোহী আরেকটু এগিয়ে গিয়ে আরও ভালো করে লক্ষ্য করে, দেখে ছেলেটাকে সে চিনে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো শ্যাম। কিন্তু আরোহী পাশে থাকা মেয়েটিকে চিনতে পারেনি। তাই আরোহী শ্যামের কাছে যখন যায় তখন শ্যাম আর মেয়েটি চলে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর দেখে শ্যাম আর মেয়েটি উধাও হয়ে যায়। আরোহী তখন ঘুমের ঘোরে চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। আরোহীর চিৎকারে রিনা চৌধুরীর ঘুম ভেঙে যায়। আরোহীর চিৎকার করায় রিনা চৌধুরী বলল, কি হয়েছে রে মা, চিৎকার করলি কেন? মা, শ্যাম আমাকে ছেড়ে চলে গেছে। তুই খারাপ স্বপ্ন দেখেছিস হয়তো। আচ্ছা, এখন ঘুমা যা। ওকে মা। আরোহী শ্যামের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এইদিকে ফ্রেশ হয়ে বাহির হতেই প্রিয়া রুমে চলে আসলো আর বলল, চলো ডিনার করতে। আপনি যান, আমি আসতেছি। প্রিয়া চলে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে চলে এলাম। নিচে এসে চেয়ারে বসলাম। তারপর প্রিয়া প্লেটে খাবার বেড়ে দিল, আমি খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে আঙ্কেল বলে উঠল, শ্যাম, তোমার এখন কেমন লাগছে? আঙ্কেল, পুরোপুরি ভালো। তুমি কোন ইয়ারে পড়ো? ইন্টারের ফাইনাল ইয়ারে পরীক্ষা দিব, কিন্তু দিতে পারিনি। কালকে তোমাকে পিআর কলেজে ভর্তি করে দিব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তোমার সার্টিফিকেটগুলো আছে তোমার সাথে? আছে। পিয়া, তাহলে কাল তুই শ্যামকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিস। ওকে বাবা। না, তার দরকার হবে না, আমি নিজেই ভর্তি হয়ে নিব। আচ্ছা, তোমার যা ভালো মনে হয়। আচ্ছা, আর একটা কথা ছিল। কি কথা আঙ্কেল, বলেন। কাল থেকে তুমি ক্লাস করে তারপর আমার সাথে অফিস সামলাবে। এটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আঙ্কেল এটা কি বলল? আমাকে চেনে না, অথচ আমাকে বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব নিতে বলছেন। কিন্তু আমি তো এই দায়িত্ব নিতে পারবো না। আঙ্কেল এইসব কি বলেন? আমার পক্ষে সম্ভব না আঙ্কেল, কারণ আপনার কোম্পানি সামলানোর মতো আমার যোগ্যতা নেই। কাল থেকে তুমি আমার সাথে অফিস সামলাবে। কিন্তু আর বলতে না দিয়ে আঙ্কেল বলল, কোনো কিন্তু না, তুমি অফিস সামলাবে মানে সামলাবে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। কিন্তু আঙ্কেল, আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আমাকে আপনার কোম্পানি সামলানোর দায়িত্ব দিচ্ছেন কেন? কারণ আমি জানি তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটাই আমার বিশ্বাস। আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? আমি যদি কোনোদিন আপনার সাথে ভুলে বিশ্বাসঘাতকতা করি তখন কি আমার ক্ষমা হবে, যদি তা ক্ষমার যোগ্য হয়? আমি জানি তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতক করবে না, আর করলেও নিজের ছেলে ভেবে শাস্তি দিব, তারপর আবার আপন করে নিব।
আঙ্কেল, এটা বলেই নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতেছে। প্রিয়া এটা খেয়াল করতে পেরে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়ছে তো, তাই হয়তো কান্না পাচ্ছে। আজ যদি তারা থাকতো তাহলে কতই না ভালো হতো। শ্যাম, তুমি কি আমাকে এখনো আপন ভাবতে পারোনি? তা না আঙ্কেল, এই বলে খাবার রেখে ছাদে চলে আসলাম। কি হলো? হয়তো মা বাবার কথা মনে পড়েছে, তাই মনে হয় চলে গেল। হয়তো মন খারাপ হয়েছে, তুই গিয়ে দেখ তো। ওকে বাবা। এই বলে প্রিয়া খাবার শেষ করে আমার রুমে এসে দেখে আমি নেই। তারপর ছাদে চলে আসে। আমি ছাদে এসে ভাবতেছি, বাবা তুমি আমাকে ভুল বুঝলে। তোমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও তোমাদের সাথে কথা বলতে পারছি না তোমাদের সাথে দেখা করতে। কেন বাবা? আমার তো কোনো দোষ ছিল না, তবুও কেন বাবা মা তোমরা আমায় ভুল বুঝলে? এইসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছনে ফিরে দেখি প্রিয়া দাঁড়িয়ে আছে। আমি প্রিয়াকে দেখে বললাম, ম্যাডাম আপনি এখানে? আসতে হলো, আর আমাকে একদম ম্যাডাম ডাকবে না। আপনারা কোথায় আর আমি কোথায়? আপনাকে ম্যাডাম না ডেকে আর কি ডাকবো? আমাকে তুমি নাম ধরেই ডাকবে। এই বলে প্রিয়া আমার দিকে এগোতে থাকে। আমি পিছোতে লাগলাম। এক পর্যায়ে আমি দেওয়ালে লেগে গেলাম, কিন্তু প্রিয়া সামনে এগোতে থাকে। শেষ পর্যায়ে প্রিয়া আমার একদম কাছে চলে আসলো। আমি প্রিয়ার হার্টবিট একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। এই প্রথম কোনো মেয়ের একদম কাছাকাছি দাঁড়ালাম, কিন্তু এই মেয়ে করছেটা কি? আমি আর চুপ থাকতে না পেরে বললাম, ম্যাডাম কি করছেন? একটা কথা বলবো? বলেন, কিন্তু আরেকটু দূরে যান। আচ্ছা যাচ্ছি। এবার বলেন, কি বলবেন আপনি? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন, আমার মতো একটা খ্যাত ছেলেকে কি কেউ ভালোবাসতে পারে? প্রিয়া মনে মনে ভাবলো। তাহলে তো আমার পথ ক্লিয়ার। আমার আর একটা কথা বাকি আছে, কিন্তু তোমাকে কিভাবে যে বলি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে অবশ্যই রাগ করব। আই লাভ ইউ শ্যাম। হসপিটালে তোমাকে প্রথম দেখতেই ভালো লেগে যায়। এই প্রথম আমি কাউকে আমার ভালোবাসার কথা জানালাম। তুমি কি আমাকে তোমার সব দুঃখ কষ্টের ভাগিদার হতে দিবে? প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না। এই মেয়ে বলে কি? আমিও তো ওকে পছন্দ করি, কিন্তু আমার পক্ষে যে প্রিয়াকে ভালোবাসা পসিবল না। আপনার মাথা ঠিক আছে তো ম্যাডাম? কেন আমার মাথা ঠিক থাকবে না কেন? আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নেই। কেন ঠিক নেই? আপনার মাথা ঠিক থাকলে আমাকে ভালোবাসার মতো বোকামি করতেন না। কেন তোমাকে ভালোবাসা কি বোকামি নাকি? তা নয় তো কি? আমি কোথায় আর আপনি কোথায়? আমি একজন সাধারণ ছেলে, আর তার চেয়ে বড় কথা হলো আমি আঙ্কেলের মনে কষ্ট দিতে পারবো না। তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। তুমি যদি আমাকে আর একবার ভালোবাসার কথা বলো, তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার কথা শুনে প্রিয়া ভয় পেয়ে যায়। তাই প্রিয়া কিছুক্ষণ ভাবার পর বলল, না, তুমি আমাকে না ভালোবাসো, তবু এই বাড়ি ছেড়ে চলে যেও না প্লিজ। ওকে যাব না। আচ্ছা তুমি আমাকে না ভালোবাসো, কিন্তু আমরা ফ্রেন্ড হয়ে তো থাকতে পারি। ওকে ডান, বাট অনলি ফ্রেন্ড, আর কিছু না, মনে থাকে যেন। ফ্রেন্ড। আমরা যেহেতু ফ্রেন্ড, তাহলে আমরা তুমি করে বলতে পারি তো? ওকে সমস্যা নেই ম্যাডাম। আবার ম্যাডাম? সরি প্রিয়া। ইটস ওকে। এরপর আর হলে কিন্তু ক্ষমা নেই। ওকে মহারানী। রাত তো অনেক হলো, চলো এবার ঘুমিয়ে পড়ো। ওকে তুমিও যাও। এই বলে আমি ছাদ থেকে নেমে আমার রুমে চলে গেলাম, কিন্তু প্রিয়া ছাদ থেকে নেমে সোজা তার বাবার রুমে চলে যায় আর বাবাকে বলে, বাবা আসবো? আয় মা, কিন্তু তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে দিবে তো? অবশ্যই দিব। আমার মেয়ে আমার কাছে কিছু চাইবে আর আমি দিব না?
এটা কখনো হয়েছে? কিন্তু বাবা, এটা অন্য সব কিছু থেকে একদম আলাদা। আমি যদি আমার ভালোবাসার মানুষকে চাই, তাহলে কি তুমি আমাকে দিতে পারবে? অবশ্যই দিব। কিন্তু সে ছেলেটা কে, যাকে তুই আমার কাছে চাইছিস? বাবা, তাকে তুমি খুব ভালো করেই চেনো। কিন্তু কে বলবি তো? যে তোমার প্রাণ বাঁচিয়েছিল, আমি তাকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমার ভালোবাসা গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দিয়েছে। শ্যামের কথা বলতেছিস? শ্যাম খুব ভালো ছেলে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। এখন বল আমাকে কি করতে হবে? স্যামকে সবসময় আমার সাথে থাকতে বলবে, এটাই হবে। শুধু এইটুকুই? আচ্ছা, আমি বলে দিবনি। থ্যাংক ইউ বাবা। এখন অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। ওকে বাবা। এই বলে প্রিয়া আঙ্কেলের রুম থেকে সোজা তার রুমে চলে যায় আর শ্যামের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আমিও রুমে গিয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পাখির কিচিরমিচিরের শব্দে যেন মনটা ভালো হয়ে গেল। ছাদে আরও কিছুক্ষণ থেকে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কেউ দরজায় নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি প্রিয়া দাঁড়িয়ে আছে। তারপর প্রিয়াকে আমি বললাম, তুমি এইখানে? তুমি উঠছো নাকি ঘুমিয়ে আছো তা দেখতে আসলাম। আমি তো অনেক আগেই উঠেছি। ও, তো এতক্ষণ কি করছিলে? এই তো শুয়েছিলাম। কেন, কিছু বলবে নাকি? ব্রেকফাস্ট করতে হবে, কলেজে যাবে না? এত তাড়াতাড়ি কলেজে গিয়ে কি করব? আর আমি তো ভর্তিও হইনি। কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? 9:30 বাজে। এক্ষুনি ব্রেকফাস্ট করে কলেজে যেতে হবে। ওকে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে প্রিয়া চলে গেল। আমিও রেডি হয়ে নিচে চলে এলাম। তারপর চেয়ারে গিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্ট করা শেষ হলে পরে আঙ্কেল বলল, শ্যাম, তোমাকে একটা কথা বলার ছিল। জি আঙ্কেল, বলুন। এতে পারমিশন নেওয়ার কি আছে? বলছিলাম কি, তুমি প্রিয়ার সাথে সবসময় থাকতে পারবা? পারবো। আমি তো ওর কলেজেই ভর্তি হব। তাহলে এত চিন্তা করতেছেন কেন? আচ্ছা, তুমি গাড়ি চালাতে পারো? পারি আঙ্কেল। তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক বুঝলাম না আঙ্কেল। তুমি প্রিয়ার সাথে একসাথে কলেজ যাবা, আর কলেজ ছুটি হলে প্রিয়াকে বাড়িতে ড্রপ করে অফিস চলে আসবা। আর এই নাও কার্ড, অফিস চলে এসো। পারবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তুমি এখন তোমার সকল কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে নাও, আর আমি প্রিন্সিপালকে বলে দিব। ওকে আঙ্কেল। এই বলে রুমে গিয়ে সব কাগজপত্র নিয়ে চলে এলাম আর প্রিয়াকে বললাম, প্রিয়া চলো। দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা যাও, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। এই বলে আমি গাড়ি বাহির করতে গেলাম। গাড়ি বাহির করে গাড়িতে বসে প্রিয়ার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু প্রিয়ার আসার কোনো খবর নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি প্রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। সব মিলিয়ে প্রিয়াকে একদম নীলপরীর মতো লাগতেছে। আমি তো 2বারের মতো ক্র্যাশ খেলাম। ওর থেকে চোখই ফেরাতে পারছি না, কিন্তু আমি ওর প্রতি দুর্বল হলে তো চলবে না, এসব ভাবতেছি আর প্রিয়ার দিকে তাকিয়ে আছি। এই যে, কি দেখছো এইভাবে? আমি কিছু বললাম না, চুপচাপ আছি। এই, কি হলো, কথা বলছো না কেন? কি কি কি? এইভাবে কি দেখতেছো? কই কিছু না তো। শাড়িটা আমায় কেমন লাগছে? এই প্রথম পরলাম। একদম পেতনির মতো লাগতেছে। কি? আমি পেতনি? আচ্ছা, এসব কথা থাক, কলেজে যাওয়া যাক। চলো। তারপর গাড়ি ড্রাইভ করে কলেজে চলে আসলাম। আমি প্রিয়াকে ক্লাসরুমে চলে যেতে বলে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলাম আর প্রিন্সিপালকে বললাম, স্যার আসতে পারি? ইয়েস, কামিং। আমি রুমে ঢুকলাম আর
আর প্রিন্সিপাল স্যার আমাকে বলল, কি জন্য এসেছো? ভর্তি হতে আসছি স্যার। কোন বর্ষে? ফাইনাল ইয়ারে। কি? আর 1 মাস পর তোমাদের পরীক্ষা, আর তুমি এখন ভর্তি হতে আসছো? আগের কলেজ থেকে টিসি দিয়েছে, তাই পড়তে পারিনি। তোমার কাগজপত্রগুলো দাও। আমি কাগজগুলো স্যারকে দিলাম। স্যার কিছুক্ষণ দেখে আমাকে বললেন, তোমাকে তাহলে মোহিত পাঠিয়েছে? জি স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে আগের কলেজ থেকে কেন টিসি দিয়েছে? স্যার, তারপর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো বললাম। সভাপতির গায়ে হাত তুলছো কেন? কারণ উনি আমার বাবার নামে গালি দিয়েছে, তাই। যদি এই কলেজে এরকম করো তাহলে তো তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। স্যার, এই ভুল দ্বিতীয়বার আর হবে না। তোমাকে এই কলেজে ভর্তি করাতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য স্যার? আমি আপনার সকল শর্তে রাজি আছি। তুমি কলেজে কোনো রকম মারামারি ঝগড়া করতে পারবে না। যে কোনো অবস্থায় তুমি ঝগড়া করবে না। যদি করো তাহলে তোমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হবে, এবং যাতে অন্য কলেজে তোমাকে না নেয় সে ব্যবস্থাও করব। ওকে স্যার, আমার দ্বারা এই কলেজে কোনো ঝগড়া হবে না। ওকে, এখন ক্লাসে যাও আর ভালোভাবে পড়ালেখা করো। আর 1 মাস পর তোমাদের ফাইনাল পরীক্ষা। স্যার, আমি তো ফাইনাল ইয়ারের রুম চিনি না। এখান থেকে বেরিয়ে নিচে নেমে যাও, তারপর ওপর ফ্ল্যাটে 2য় তলায় তোমাদের ক্লাসরুম। ধন্যবাদ স্যার। এই বলে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাহির হয়ে সোজা ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছেন। আমি স্যারকে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তোমার নাম কি? আমার নাম শ্যাম, আমি এই কলেজে নতুন। ওকে, সিটে গিয়ে বসো। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কোথাও জায়গা খালি নাই। আমি একটু এগোতেই একটা মেয়ে আমাকে তার পাশে বসতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে তার পাশে বসলাম। স্যার কিছু নোট লিখে দিয়েছেন, সেইগুলো তুলে নিলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেলেন। তারপর স্যার চলে যাওয়ার পর আমার পাশে থাকা মেয়েটি আমাকে বলল, হাই, আমি পায়েল। আপনি? জি, আমি শ্যাম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি, না। এরই মধ্যে স্যার ক্লাসে চলে আসলো। তবুও এই মেয়ের বকবকানি বন্ধ হচ্ছে না। কেন? নিজেকে কি মনে করেন? একটা মেয়ে নিজ থেকে আপনাকে ফ্রেন্ড হওয়ার জন্য অফার করতেছে বলে কি আপনি সেলিব্রিটি হয়ে গেছেন নাকি? আচ্ছা ফ্রেন্ড, এখন একটু চুপ থাকুন। স্যার ক্লাস করাচ্ছে, দেখতেছেন না নাকি? ওকে, চুপ থাকলাম। আচ্ছা, আমরা যখন ফ্রেন্ড, তো তুমি করে বলা যায় না? যা ইচ্ছা বলেন, তবুও কথা একটু কম বলেন। ওকে, আর কথা বলবো না। একে একে সব ক্লাস করে বাহিরে এসে গাড়ির পাশে প্রিয়ার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো প্রিয়া আসতেছে না কেন? কিছুক্ষণ পর দেখি পায়েল আর প্রিয়া একসাথে বাহির হচ্ছে। তারপর প্রিয়া এসে বলল সাথে পায়েলও আছে। চলো শ্যাম, একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কেন? আমার খুব খিদে লেগেছে। এত কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো, রেস্টুরেন্টে যাব। ওকে ম্যাডাম। গাড়িতে ওঠ। উনিও যাবেন নাকি? কেন, তোমার কোনো সমস্যা নাকি? না, আমার কেন সমস্যা হবে? এই মেয়েটা তো মেয়ে না, যেন একটা রাক্ষসী। কথা শুরু করলে আর বন্ধ হয় না। মনে মনে ভাবতেছি আর বিড়বিড় করে বলতেছি। কি বলছো বিড়বিড় করে? কই কিছু না তো। তাহলে গাড়ি স্টার্ট দাও আর তাড়াতাড়ি চলো। ওকে। আমি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর একটা স্পেশাল কেবিনে বসলাম। কি খাবি, অর্ডার দে। তুই অর্ডার দে না। শ্যাম, তুমি কি খাবে? তোমরা যা খাবে আমিও তা খাবো। ওকে, ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। দে। ওয়েটার, ওয়েটার, একটু এদিকে আসো। জি ম্যাম, বলুন কি খাবেন? এই খাবারগুলো নিয়ে আসো। ওকে ম্যাডাম। ওয়েটার খাবার আনতে চলে গেল। প্রিয়া খাবার আনতে আনতে আমি একটু মুখ ধুয়ে আসি। ওকে, যাও। আমি মুখ ধুতে চলে আসলাম। আমি চলে যাওয়ার পর পায়েল প্রিয়াকে বলল, প্রিয়া, ছেলেটা কে রে? দেখতে খুব হ্যান্ডসাম। আমার তো প্রেম করতে ইচ্ছে করতেছে রে।
আমার সাথে সেটিং করিয়ে দে না। খবরদার, ওর ওপর চোখ দিলে তোর খবর আছে। ও আমার হৃদয় রাজ্যের রাজা। কি, তুই তাহলে ওকে ভালোবাসিস? খুব ভালোবাসি। আর বাবা বলেছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিবে। তোর কপাল খুব ভালো রে। কেন? কারণ আমার একটা হ্যান্ডসাম বর পেয়েছিস, তাই। আমি খুব খুশি। আমি শ্যামকে খুব ভালোবাসি। এরই মধ্যে খাবার চলে আসলো। আমিও মুখ ধুয়ে চলে আসলাম। আমাকে আসতে দেখে ওরা দুজনেই চুপ হয়ে গেল। আমি গিয়ে বসে পড়লাম। তারপর খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে প্রিয়া আর পায়েলকে ড্রপ করে দিয়ে আঙ্কেলের অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আঙ্কেলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে দেখি অনেক বড় একটা কোম্পানি, আনুমানিক 16 তলা হবে। আমি এত বড় অফিস দেখে অবাক হয়ে গেলাম। আমি লিফট দিয়ে 8 তলায় উঠে সামনের দিকে এগোতে লাগলাম। সামনেই দেখি আঙ্কেলের কেবিন। আমি আঙ্কেলের কেবিনে নক করে বললাম, আসতে পারি আঙ্কেল? শ্যাম, তুমি ভিতরে আসো, চেয়ারে বসো। ওকে আঙ্কেল। আমি গিয়ে চেয়ারে বসে পড়লাম। পিয়াকে বাড়িতে ড্রপ করে দিয়েছো তো? আঙ্কেল। গুড। দুপুরের খাবার খেয়েছো? রেস্টুরেন্ট থেকে দুজনেই খেয়ে নিয়েছি। ওকে, ভালো করেছো। এই বলে আঙ্কেল কাকে যেন কল করলো আর বলল সব স্টাফদের মিটিং রুমে যেতে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, চলো মিটিং রুমে যাব। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে একটা রুমের সামনে আনলো আর দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম অনেক বড় একটা রুম, যার মধ্যে অফিসের সব এমপ্লয়ি উপস্থিত রয়েছে। এমপ্লয়ি প্রায় 750 জন হবে। আঙ্কেল আমাকে নিয়ে গিয়ে আঙ্কেলের পাশে একটা চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আঙ্কেল সকল এমপ্লয়িদের উদ্দেশ্য করে বলল, আজ আপনাদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। কি কথা স্যার? আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি আমার এই কোম্পানির দায়িত্ব অন্য কারোর উপর দিয়ে দিব। আর যাকে দিব সে হচ্ছে শ্যাম। আঙ্কেলের কথা শুনে তো আমি অবাক। আঙ্কেল এটা কি বললেন? আজ থেকে এই কোম্পানির নতুন সিইও হবে শ্যাম। কিন্তু স্যার, এই ছেলেটা কে? এই ছেলেটি হলো আমার মেয়ের হবু বর। আঙ্কেল, আপনি ভেবে বলছেন তো? আর আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমি ভেবে বলতেছি, আজ থেকে এই কোম্পানি তোমার। আঙ্কেল একটু বাইরে আসবেন, কিছু কথা আছে। চলো, এক্সকিউজ মি, আমি একটু পর আসতেছি। এরপর আঙ্কেল আর আমি বাইরে চলে আসলাম। তারপর আঙ্কেল বললেন, এবার বলো কি কথা। আঙ্কেল, আপনি এইসব কি বলতেছেন কনফারেন্স রুমে? আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথায় একদম ঠিক আছে। তাহলে এইসব কি? এই কোম্পানির দায়িত্ব আমি কিভাবে নিব? আমি তো একটা সাধারণ পরিবারের ছেলে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে আপনি ভালো করে চিনেন না, তারপরেও আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজ থেকে কোম্পানি নিবে মানে নিবেই। সরি আঙ্কেল, আমি আপনার কথা রাখতে পারলাম না। আর যদি আমি তোমার বাবা হতাম, তাহলে কি আমাকে এভাবে ফিরিয়ে দিতে? ফিরিয়ে দিতাম। কিন্তু কেন? কারণ আমার এখনো পড়ালেখা কমপ্লিট হয়নি, আর আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, পড়ালেখা শেষ হলে তাহলে তোমাকে কোম্পানির দায়িত্ব অবশ্যই নিতে হবে। এখন আপাতত ওদের সামনে বলো না কোম্পানির দায়িত্ব নিচ্ছ না। আর একটা কথা ছিল আঙ্কেল। আবার কি কথা? তাড়াতাড়ি বলো। প্রিয়ার সাথে আমার বিয়ে মানে বুঝলাম না। পিয়া তোমাকে খুব ভালোবাসে, তাই আমি পিয়াকে কথা দিয়েছি পিয়ার সাথে তোমার বিয়ে দিব। আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। চলেন, ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো। এরপর দুজনে আবার কনফারেন্স রুমে চলে আসলাম। আঙ্কেল আবার বললেন, আচ্ছা, আজ থেকে শ্যাম এই কোম্পানির দায়িত্ব নেবে। আর যতদিন ওর পড়াশোনা শেষ হবে না, ততদিন পর্যন্ত আমি অফিসেই থাকবো। আর আপনাদের একটা সুখবর দেওয়ার আছে। কি স্যার? আগামী মাসের 26 তারিখে শ্যাম আর পিয়ার এঙ্গেজমেন্ট। সো সবাইকে অগ্রিম নিমন্ত্রণ দিলাম। অনেক আনন্দের খবর স্যার। পার্থ, তুমি শ্যামকে অফিসে সব কিছু বুঝিয়ে দাও। ওকে স্যার। বাকিরা সবাই নিজ নিজ কাজ করেন। তারপর পার্থ মানে কোম্পানির ম্যানেজার আমাকে উদ্দেশ্য করে বললেন,
স্যার আপনি আমার সাথে আসেন। তারপর আমি বললাম ওকে চলেন। তারপর পার্থ সাহেব একে একে সব আমাকে বুঝিয়ে দিলেন, কিন্তু আমি একটু কম এডুকেটেড হওয়ায় সব কিছু বুঝতে পারিনি, তবে কিছু কিছু বুঝতে পেরেছি। এরপর আমি সব কিছু বুঝে নিয়ে আঙ্কেলের কেবিনে গিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার কি আর কোনো কাজ আছে? নেই কেন, তোমার কি কোনো কাজ আছে? আসলে আঙ্কেল কয়েকদিন পরেই তো আমাদের পরীক্ষা, তাই আমার প্রস্তুতি নেওয়া দরকার। যাও আরও ভালোভাবে পড়াশোনা করো। ওকে আঙ্কেল। এই বলে আমি অফিস থেকে বাহির হয়ে সোজা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গাড়ি পার্ক করে সোজা রুমে চলে গেলাম। আর রুমে গিয়ে দেখি প্রিয়া আমার খাটে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম পরীর মতো লাগতেছে। আমি আর কিছু না ভেবেই সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি প্রিয়া বসে আছে। আমাকে ওয়াশরুম থেকে বাহির হতে দেখে প্রিয়া বলল, তুমি কখন আসছো? এইমাত্র আসলাম, কিন্তু তুমি আমার রুমে কি করছো? রুম গোছানোর জন্য আসছিলাম, কিন্তু হঠাৎ করে এই ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে পড়ি। আই এম সরি স্যাম। ইটস ওকে, আর যেন আমার রুমে ঘুমোতে না দেখি। আমার বাড়িতে থাকো আর আমাকে তোমার রুমে শুতে না বলছো? কি হাস্যকর তাই না? ওকে, তুমি যখন বলছো তাহলে আর ঘুমাবো না। তাই তো, আমি তার বাড়িতে থাকি, অথচ আমি তাকে বলছি আমার রুমে না আসতে। সত্যি হাস্যকর ব্যাপার। না আসতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ এটা তো তোমার বাড়ি। আচ্ছা, তুমি অফিস থেকে চলে আসছো কেন? সামনে তো আমাদের পরীক্ষা, প্রস্তুতি নিতে হবে তো, তাই চলে আসলাম। ও ভালো, আমারও অনেক অধ্যায় বাকি রয়ে গেছে। চলো দুজনে একসাথে শেয়ার করে পড়ি। ওকে, কি করব, আমারও যে অনেক পড়া বাকি, তাই না করলাম না। কি খাবে, কফি না চা? তুমি বানাবে নাকি? আমি বানাবো। তাহলে তো কফি খেতে হয়। ওকে, তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। ওকে। প্রিয়া রান্নাঘরে চলে গেল আর আমি বই নিয়ে খাটের উপর বসে পড়লাম। কিছুক্ষণ পর প্রিয়া কফি নিয়ে আসলো। দুজনে কফি খেতে খেতে আড্ডা দিলাম। কফি খাওয়া শেষ হলে দুজনে বই নিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পরে মোবাইলটা নিয়ে ছাদে চলে আসলাম। তারপর পুরনো সিমটা অ্যাক্টিভ করে রাফিককে কল দেই। কয়েকবার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। হ্যালো রাফি। কে ভাই আপনি? তোর বাপ বলতেছি। দূর, আমার বাপ এখন আমার সামনে বসে আছে, তাহলে তুই আবার আমার কোন মায়ের জামাই রে? রাফি ফাজলামু বাদ দে, বল তোরা কেমন আছিস রে? আমরা ভালো আছি না খারাপ আছি, তোর খবর নেওয়ার কি দরকার? 2 মাস হয়ে গেল, আমাদের কোনো খবর নিচ্ছিস? আমরা বেঁচে আছি কিনা মরে গেছি তা তো কোনো খোঁজ খবর নিসনি। আসলে সরি রে ভাই, আমি খুব কষ্টে ছিলাম, তাই তোদের সাথে কথা বলতে পারিনি। কি কষ্ট রে ভাই, আর তুই এখন কোথায় আছিস? আমি এখন ঢাকায় আছি। আচ্ছা মা বাবা কেমন আছে রে? ওদের জন্য খুব মন খারাপ করছে রে। আঙ্কেল আন্টি একদম ভালো নেই। তুই যাওয়ার পর এমন একটা দিন নাই যে আঙ্কেল আন্টি তোর কথা জিজ্ঞাসা করেনি। কি কি জিজ্ঞেস করেছিল রে, বল না। তুই কোথায় আছিস, আমাদের সাথে কথা হয় কি না? আন্টি বলেছে তোকে নাকি ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কিন্তু কেন? আচ্ছা রাফি, মা কি আমাকে ক্ষমা করেছে? আন্টি তো আমাদের সাথে কথা হলেই বলে, রাফি তোমরা আমার ছেলের সাথে কথা হলে বলবা বাড়ি ফিরে আসতে, আমরা তাকে ক্ষমা করে দিচ্ছি। সত্যি? কিন্তু কিসের জন্য এই ক্ষমা, আমি তো কিছুই বুঝি নাই, আমাকে একটু বলবি? পরে বলবো। আর আমি কালই চট্টগ্রাম আসবো, কারণ আমার মা বাবা যখন ক্ষমা করে দিয়েছে তাহলে আমি চলে আসবো বাড়িতে। কিন্তু কিসের জন্য ক্ষমা, আমাকে বলবি কি? আগে আমি আসি, তারপর বলবো নি। আমি তো কালকে চট্টগ্রাম ফিরে আসতেছি, তখন না হয় জানতে পারবি। ওকে, কাল কয়টায় আসবি? সকালের বাসে চলে আসবো। আচ্ছা পরে কথা হবে রে। ওকে দোস্ত, ভালো থাকিস। রাফির সাথে কথা বলে কলটা কেটে দিয়ে পিছনে তাকিয়ে দেখি প্রিয়া। আমি তো অবাক, ও এখানে কবে আসলো? শ্যাম, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। কিন্তু তুমি তো বলছিলে তোমার বাবা মা নেই, তাহলে ফোনে বাবা মা ক্ষমা এসব কি বলছিলে? কিছুই বুঝতেছি না।
আর তুমি কাল কোথায় যেন যাবে বলছিলে? সবকিছু যখন জেনেই গেছেন তাহলে সত্যিটা বলেই ফেলি। কি সত্যি বলো? তারপর কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা প্রিয়াকে বললাম। আর কাল সকালে ব্রেকফাস্ট করে আমি গ্রামের বাড়ি ফিরে যাব। কাল কেন? একেবারে পরীক্ষা দিয়ে যাও, কারণ পরীক্ষা তো আর বেশি দিন নেই তাই। ওকে, পরীক্ষা দিয়েই যাব, কারণ পরীক্ষা দিতে না পারলে পরবর্তীতে আবার একই ক্লাসে ভর্তি হওয়া অনেক লজ্জার ব্যাপার, তাই না করিনি। পরীক্ষা শেষ হলে তোমার সাথে আমিও যাব। সেটা পরে দেখা যাবে। এই বলে আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করলাম আর গল্প পোস্ট করলাম। যখনই অফলাইন হতে যাব তখনই পায়েলের আইডি থেকে মেসেজ আসলো। হাই। হ্যালো, কেমন আছিস? ভালো। তুমি? আমিও ভালো। কি করতেছিস? বসে আছে। তুমি? আমিও বসে আছি। আচ্ছা শ্যাম, একটা প্রশ্ন করব? কর। তুমি কোন ইয়ারে পড়ো? ফাইনাল ইয়ারে। তুই? সত্যি? তুমি ফাইনাল ইয়ারে? আমিও ফাইনাল ইয়ারে। কোন কলেজে পড়ো? ঢাকা কলেজে। শ্যাম, তোমার একটা পিক দাও তো। কেন? তোমাকে চেনা চেনা লাগতেছে তাই। কেন বলো তো? পিক দিবা কিনা বলো। ওকে, ওয়েট। একটু পর আমার একটা ছবি দিলাম। ছবি দেওয়ার সাথে সাথে পায়েল বলল, শ্যাম, তুমি আমাকে কোনোদিন দেখছো? না তো। কেন? আজকে প্রিয়ার সাথে আমি ছিলাম। কি? তুই? হুম। আরো কিছুক্ষণ কথা বলে অফলাইন হয়ে গেলাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আর 2 দিন পর আমাদের পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আর সময় নষ্ট না করে বই নিয়েই ব্যস্ত থাকি। তারপর আসলো পরীক্ষা, তারপর পরীক্ষার দিন। শ্যাম, তাড়াতাড়ি রেডি হও। ওকে, দাঁড়াও, আমি আসতেছি। এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। ওয়ার্নিং বেল দিয়ে দিল, তাই পরীক্ষার হলে ঢুকে পড়লাম। স্যার প্রশ্ন দিয়ে গেল, কিন্তু প্রশ্ন এত সহজ যে 2 ঘন্টার জায়গায় 50 মিনিটেই শেষ করে ফেলেছি। এভাবে একে একে সব পরীক্ষা দিয়ে ফেলেছি। সব পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আজ পরীক্ষা শেষ দিন, শেষ পরীক্ষাটাও দিয়ে ফেললাম। এখন আমাকে চট্টগ্রাম ফিরতে হবে, তা আঙ্কেলকে বলা দরকার। তাই পরীক্ষা দিয়ে সোজা প্রিয়াকে নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর রাতে, আঙ্কেল একটা কথা বলার ছিল। বলো। কাল সকালে চট্টগ্রামে যাবে, ওকে কোনো সমস্যা নেই। আপনি জানলেন কি করে? প্রিয়া বলেছে। আর বাড়ি যাবা? ঠিক আছে, তবে আসার সময় বিয়ানদের নিয়ে আসবা। এখনো বিয়ে হয়নি, তার মধ্যে আমার মা বাবাকে বিয়ান বানিয়ে ফেলেছে। আমি মনে মনে ভাবতেছি, ওনারা কি আসবে? কেন আসবে না? দরকার হলে আমি কল করে বলবো। ওকে আঙ্কেল। এই বলে ডিনার করে রুমে চলে গেলাম। আর মা বাবার কথা ভাবতে লাগলাম। মা বাবা, তোমাদের আবার দেখতে পাবো। তোমরা কেমন আছো? তোমাদেরকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। তারপর সকালবেলা দরজার কড়া নাড়ার আওয়াজে ঘুমটার 12টা বেজে গেল। আমি উঠে দরজা খুলতেই দেখি প্রিয়া কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই কফিটা রেখে প্রিয়া চলে যায়। আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই। তারপর নিচে চলে এলাম। তারপর ব্রেকফাস্ট করে আবার রুমে চলে আসলাম। তারপর ব্যাগ গুছিয়ে আবার নিচে চলে গেলাম। আর আঙ্কেলকে বললাম, আঙ্কেল যদি কোনো দোষ করে থাকি তো ক্ষমা করবেন। কি যে বলো না তুমি। এই নাও। এটা কিসের চাবি? তোমার নতুন গাড়ির। এইসবের কি দরকার ছিল আঙ্কেল? আচ্ছা, এসব কথা এখন থাক না হয়, তোমার দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল আসি। প্রিয়া আসি। যদি বেঁচে থাকি তো তাহলে আবার আসবো আঙ্কেল। এই বলে গাড়ি নিয়ে গেটের বাইরে হলাম। যখনই গাড়িটা নিয়ে মেন রোডে উঠবো তখনই একটা ট্রাকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি ভাবছেন গল্প শেষ হয়ে গেল? তাহলে ভুল ভাবছেন, কারণ গল্পের সিজন 2 আসতে চলেছে। তো সবাই সিজন 2 দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।